হেঁটে যাচ্ছি এই চা বাগানের সারির ভিতর দিয়ে। অলরেডি এত দূর পার করে আসছি। ও ফাইনালি উপরে উঠতে পারছি। একদম ওই দূর থেকে উঠে আসছি। দাদি, এই লেকে নৌকা চলে না? চলে চলে না? আগে চলতে আসে এই নৌকালা বুঝানো ও খেলায় হে মারা খাইছে। এই কষগুলো থেকে রাবার তৈরি হয়, সব ধরনের রাবার, টাকা বাঁধার রাবার, ইরেজার সব। নতুন একটি গন্তব্য, নতুন একটি অভিজ্ঞতা আর নতুন কিছু স্মৃতি নিয়ে শুরু হচ্ছে আজকের যাত্রা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RH রাফিদা এক্সপ্লোরার। আজ আমরা এক্সপ্লোর করব চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের মাধবপুর চা বাগান আর পাশাপাশি ঘুরে দেখব সবুজে মোড়া রাবার বাগান। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। এখানকার মনোমুগ্ধকর চা বাগান, রাবার বাগান আর পুরো ভ্রমণের অভিজ্ঞতা দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। সকাল 11টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে সিএনজি নিয়ে চলে যাই মাধবপুর চা বাগানে, আর সেখানে পৌঁছাতে 1 ঘন্টা লাগে। 12টায় আমরা সেখানে পৌঁছাই। আর এটাই হচ্ছে মাধবপুর চা বাগান। এইখানে এই সামনেই হচ্ছে গেট। এখন আমরা প্রবেশ করব মাধবপুর চা বাগানের ভেতরে। মাধবপুর চা বাগান, এটা হচ্ছে মাধবপুর চা বাগান। খাবার খাইতে যেতে আধা ঘন্টা যাবে, বাদ দাও এখন টাইমিং এর কি মূল্য। এই পাশের দিকে সব তার কাটা দিয়ে ঘেরাও করা, আর এই সাইডে হয়তো সব খোলা। দেখি এই সাইডে যাওয়া যাক। এটাই হচ্ছে চা বাগান। সবুজে ঘেরা মাধবপুর চা বাগান প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। সারি সারি চা গাছ, নির্মল বাতাস আর শান্ত পরিবেশ এই স্থানটিকে করে তুলেছে আরো আকর্ষণীয়। হেঁটে যাচ্ছি এই চা বাগানের সারির ভিতর দিয়ে। দূরের ওই পাহাড়গুলোতে সব চা বাগান। দেখি ওইখানটাতে যাবো এখন। ঢাকা থেকে সিলেটগামী ট্রেনে আসার সময় জানালার বাইরের দিকে তাকালে এরকম চা বাগানে সারি সারি গাছ দেখতে পাওয়া যায়, চা বাগান দেখতে পাওয়া যায়। তো আজকে আমরা একদম চায়ের রাজ্যেই চলে এসেছি, একদম কাছ থেকে উপভোগ করার জন্য। দূর ওই পাহাড়টাতে এখন উঠতে হবে, অনেক দূর। দেখি একদম চূড়ায় চড়বো।
উঁচু টিলায় ওঠার সময় রোদের তাপটা বেশ অনুভব হচ্ছিল, কিন্তু চারপাশের সবুজ প্রকৃতি আর নির্মল পরিবেশ সেই ক্লান্তিকে অনেকটাই ভুলিয়ে দিচ্ছিল। আমি শুধু হেঁটেই যাচ্ছিলাম, কারণ জানতাম ওপরে অপেক্ষা করছে এক অসাধারণ দৃশ্য। ওই পাহাড়। অলরেডি এত দূর পার করে আসছি। পাহাড়ে উঠে গেছি। ওই সাইডেও পাহাড়, এই সাইডেও পাহাড়, আর একটু আছে উপরে উঠতে। ও ফাইনালি উপরে উঠতে পারছি। একদম ওই দূর থেকে উঠে আসছি। নিচ থেকে উপরে উঠতে উঠতে আমার শার্ট গরমে ঘেমে একদম ভিজে গিয়েছিল, কিন্তু উপরের দৃশ্য এত সুন্দর, আর সেখান থেকে সব কিছু নিচে এত স্পষ্টভাবে দেখা যায়, সেই সাথে বিশুদ্ধ হাওয়া উপরে, সেটা যেন আমার মাইন্ড অ্যান্ড বডিকে পুরো রিফ্রেশ করে দিয়েছিল। এরপর হাঁটতেছি, হাঁটার পরে একটু সামনে গেলেই খুঁজে পাই মাধবপুর লেক। আচ্ছা, এটাই হচ্ছে লেক। দাদি, এই লেকে নৌকা চলে না? চলে? চলে না? আগে চলতে আসে এ নৌকালা বুঝানো ও খেলায় হে মারা খাইছে। আচ্ছা আচ্ছা। ভয় লাগে। কোন বাগান থেকে আসো বাবা? আমি দাদি ঢাকা থেকে আসছি। চিঠি দেন বাবা। আপনারা কি এই যে এখানে চা পাতা তুলেন? না বাবা, চোখে দেখা যায় না। ও কাজ করে এমনি মান্য খায় বাবা। আচ্ছা, এখানে ওই চা শ্রমিকরা কখন চা পাতা তুলে? আসে তারা এখন অন্য নম্বরে আছে, এখন আইব। আচ্ছা আচ্ছা। আমি ওটা কাজ করি না বাবা, আমি আগে কাজ করতে থাকি, আঁখ চোখ ভালো থাকি। এখন তো বয়স হয়ে গেছে, এখন তো বই শ্বশুর বাবা হেঁটে চলে না বাবা আমার। হ্যাঁ। বাচ্চা কাচ্চা 6টা আছে, গৃহস্থী নাই, ঘরে চাল নাই, এই লাগি আমি এখন আইছি। আগে দাদা মানুষ দে মায়া করিয়া 100 টাকা দে, কেউ 50 টাকা দে, 20 টাকা। আমি তো ছাত্র মানুষ, এই কারণে বেশি দিতে পারলাম না। ইয়াকে দেন বাবা তুমি।
একদম পাহাড়ের চূড়ায় চলে আসছি। এখানে এসেই দেখি কয়েকজন চা শ্রমিক ব্যস্ত হয়ে চা পাতা তুলছেন। তাদের প্রত্যেকের পিঠে একটা বড় ঝোলা থাকে আর সেই ঝোলা ধীরে ধীরে ভরে ওঠে সদ্য তোলা চা পাতায়। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতিদিন আমাদের হাতে পৌঁছে যায় এক কাপ চা। ক্লান্তি দূর করতে বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা দিনের শুরুতে যে চায়ের স্বাদ আমরা এত সহজে উপভোগ করি তার পেছনে লুকিয়ে আছে এই মানুষগুলোর নিরলস পরিশ্রম। তাই এক কাপ চায়ে চুমুক দেওয়ার সময় এই পরিশ্রমী মানুষগুলোর অবদানটুকুও একবার মনে করা উচিত। চারপাশের সবুজ টিলা থেকে নেমে আসা বৃষ্টির পানি জমে গড়ে উঠেছে এই অপূর্ব মাধবপুর লেক। সময়ের সঙ্গে চা বাগানের ব্যবস্থাপনায় এটি আরও সংরক্ষিত হয়েছে। আজ এটি শুধু পানির উৎস নয়, বরং শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর প্রাকৃতিক আকর্ষণ। এখন ফেরত যাচ্ছি। প্রায় 2 ঘন্টা এখানে কাটানোর পর এবার আমরা রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে সেখানে যাওয়ার আগে পথে একবার ঘুরে যাব নূরজাহান টি গার্ডেনে। চলুন দেখে আসি সেখানকার সৌন্দর্য। আবারও নিচে চলে আসলাম সেই উপর থেকে। সত্যি বলতে ওপর থেকে নিচে নামার পর আমি পুরোপুরি পথ হারিয়ে ফেলেছিলাম। যেদিক দিয়ে উপরে উঠেছিলাম সেদিকটা আর খুঁজে পাইনি, তাই নিজের মতো করেই অন্য একটা পথ ধরে হাঁটতে শুরু করলাম। শেষ পর্যন্ত বের হয়ে দেখি আমি মূল গার্ডেনের গেটের বাইরেই চলে এসেছি। এবার আমরা চলে এসেছি নূরজাহান টি গার্ডেনে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত এই চা বাগানটি তার সবুজে ঘেরা মনোরম পরিবেশের জন্য বেশ পরিচিত। এইদিকে ধরছি ফ্রেম। না না, নেই নেই। চারদিকে সারি সারি চা গাছ, আঁকাবাঁকা পথ আর নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক দারুণ জায়গা। বাংলাদেশের চা শিল্পে শ্রীমঙ্গলের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি নূরজাহান টি গার্ডেনেরও সেই ঐতিহ্যের একটি অংশ। প্রতিদিন এখানকার শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে সংগ্রহ করা চা পাতা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। যাই হোক, মাধবপুর চা বাগানটা বেশ ভালোভাবেই ঘুরে দেখেছি, তাই নূরজাহান টি গার্ডেনে আর বেশি সময় কাটালাম না। একটু হাঁটাহাঁটি করে চারপাশটা উপভোগ করলাম। তারপর রওনা হয়ে গেলাম রাবার বাগানের উদ্দেশ্যে। সিএনজি করে যেতে যেতেও যাত্রাটা ছিল দারুণ উপভোগ্য। রাস্তার দুই পাশ জুড়ে বিস্তীর্ণ সবুজ চা বাগান চোখে পড়ছিল, যত দূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। আর এটাই হচ্ছে শ্রীমঙ্গলের রাবার বাগান। রাবার বাগানটা একদম রাস্তার ধারে, তাই তেমন কোনো পর্যটক এখানে নেই। চলে এসেছি রাবার বাগানে। এটা হচ্ছে রাবার বাগান। রাবার বাগানের এই আকাশচুম্বী গাছগুলো
অসাধারণ। শীতকালে এই গাছের পাতাগুলো ঝরে যায়, আর বসন্ত এলেই আবার নতুন রূপে সেজে ওঠে। রাবার গাছ সাধারণত ৬-৭ বছর বয়স হলে এর কাণ্ডে বিশেষ কৌশলে সরু চেরা কাটা হয়। সেই চেরা অংশ থেকে ধীরে ধীরে সাদা রঙের এক ধরনের তরল বের হয়, যাকে ল্যাটেক্স বলা হয়। গাছের নিচে রাখা ছোট ছোট কাপ বা পাত্রে এই ল্যাটেক্স সংগ্রহ করা হয়। একাই রাবার বাগানে আসলাম, পর্যটক তেমন নেই এখানে। খুবই নিরিবিলি একটা পরিবেশ, ভালোই লাগছে। দেখি উপরে যাই। কেউ নেই। ওই ওই নিচ থেকে উপরে উঠে আসলাম। বাংলাদেশের অর্থনীতিতেও রাবার শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশে উৎপাদিত প্রাকৃতিক রাবার টায়ার, টিউব, গ্লাভস, জুতা, চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন শিল্প কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এতে বিদেশ থেকে রাবার আমদানির উপর নির্ভরতা কিছুটা কমে এবং দেশীয় শিল্পের বিকাশে সহায়তা করে। এই কষগুলো থেকে রাবার তৈরি হয়, সব ধরনের রাবার, টাকা বাঁধার রাবার, ইরেজার সব। এখন তেমন কোনো কোষ দেখা যাচ্ছে না, হয়তো সিজন নেই। উফ, এই যে এগুলোতে কোষগুলো জমা হয়। এই যে এখানে এই কাপগুলোতে রাখা সাদা রঙের জমাট বাঁধা জিনিসটাই হচ্ছে ল্যাটেক্স। এই ল্যাটেক্সগুলো সংগ্রহ করে কারখানায় নিয়ে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করা হয়। প্রথমে এটি জমাট বাঁধানো হয়, তারপর ধুয়ে চাদরের মতো পাতলা একটা শীট বানানো হয়। এই রাবার থেকে টায়ার, টিউব, গ্লাভস, জুতা, রাবার ব্যান্ড সহ অসংখ্য দৈনন্দিন পণ্য তৈরি করা হয়। রাবার বাগানের শান্ত পরিবেশ পেছনে ফেলে এবার ফিরতে হবে স্টেশনের পথে। এই কয়েকদিনে শ্রীমঙ্গল আর সিলেট আমাকে উপহার দিয়েছে অসংখ্য সুন্দর মুহূর্ত, নতুন কিছু অভিজ্ঞতা আর অনেক স্মৃতি। প্রতিটি জায়গারই আলাদা একটা গল্প আছে, আর সেই গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লেগেছে। আজ এখানেই শেষ হচ্ছে আমার সিলেট শ্রীমঙ্গল ভ্রমণের অধ্যায়। তবে ইনশাল্লাহ আবার আসব। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো অভিযানে। তবে একটা কথা বলতে চাই, সিলেট শহরটাকে আমি সত্যিই খুব মিস করব। এখানকার প্রকৃতি, মানুষের আন্তরিকতা আর কাটানো প্রতিটি মুহূর্ত আমার অনেক দিন মনে থাকবে। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন স্টে সেফ, স্টে টিউনড অ্যান্ড স্টে উইথ আরিজ রাফি দ্য এক্সপ্লোরার। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।